বর্তমান প্রেক্ষাপটে এই বিশ্বের যে নব্য উপনিবেশবাদ বলা হচ্ছে, সেখান থেকে এই যুক্তরাষ্ট্রের ইস্যুটিকেও তুলনা করা হচ্ছে এবং কেউ কেউ বলছে এটিকে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আচ্ছা, এটা ধরেন আপনার নব্য উপনিবেশবাদ এই শব্দ থেকে আলোচনার শুরুটা করতে চাই। সেটা হলো যে এই উপনিবেশবাদ বলতে যেটা আমরা বুঝতাম বা টেক্সট বুকে যে ধরনের সংজ্ঞায়ন করা হয়, তো এটার স্টাইলটা টোটালি আলাদা। এখানে কোনো রাষ্ট্রকে দখল করা হয় নাই, কোনো রাষ্ট্রকে আমার এলাকা বলে ঘোষণা দেওয়া হয় নাই। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভেনেজুয়েলা চালাবে এখন থেকে যুক্তরাষ্ট্র, এটাও আসলে আকাশকুসুম একটা কল্পনা। মানে কারণ ভেনেজুয়েলা তো একটা রাষ্ট্র, একটা দেশ, এটা তো কোনো কোম্পানি, কোনো প্রতিষ্ঠান না যে আমি ঠিক আছে তুমি সিও, তোমাকে সরাই দিয়ে আমি রবিউল আওয়ালের সিও হিসাবে দায়িত্ব দিলাম, চালাও তুমি। কিন্তু আমরা তো এটা সম্ভব না। কিন্তু ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, এখানে এই কথাটা যদি আমরা মানে কি কি চ্যালেঞ্জ এখানে আছে সেটা যদি আমরা আলোচনায় নিয়ে আসতে চাই, সেটি হলো যে প্রথমত যে এইটা ধরেন ইরাকের মতো ব্যাপারটা ঘটে নাই, বা অনেকেই মানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সরাসরি রাষ্ট্রপ্রধানকে সরায় দেয়া, ইনডিরেক্টলি অনেক ঘটনাই আমরা পুরো পৃথিবীতে দেখেছি। এটা নিয়ে বিখ্যাত ওভারথ্রোন নামে একটা বিখ্যাত বই আছে। মতো ঘটনা ঘটেনি, তাহলে কি আমরা ধরে নেব যে ইরাক, আফগানিস্তান বা ভিয়েতনাম, এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের যে একটা অতীত অভিজ্ঞতা, দীর্ঘদিন লড়াই চালিয়ে যাওয়া এবং সেখানে অবশেষে পরাজয় বরণ করে নেওয়া, এবং তাদের যে অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তারা এবার অন্যভাবে হাঁটছে ভেনেজুয়েলার ক্ষেত্রে? না, ভেনেজুয়েলার ক্ষেত্রে এখন এই অভিজ্ঞতাগুলোর পুনরাবৃত্তি হবে কি না, অর্থাৎ শেষ পর্যন্ত অবনত হওয়া বা শেষ পর্যন্ত মূল লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত হওয়া, যেটা ভিয়েতনামে বা আফগানিস্তানে হয়েছে, বা ইরাকে এখনও একটা স্টেবল দেশ না, তো এটা হয়েছে। তো এটা হবে কিনা এটা সময় বলে দেবে। এখন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র চালাবে এই ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে, সেটা হলো প্রথমত পুরো একটা রাষ্ট্র কাঠামো এখানে বাংলাদেশের মতো হয় নাই, যেটা 5 আগস্টে ঘটে গেছে, যে পুরো একটা রাষ্ট্র কাঠামোর টপ টু বটম একদম একটা ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত মানে দেশ না ছাড়লেও তাকে পালাইতে হয়েছে। তো এটা বাংলাদেশের মতোও ঘটে নাই। অর্থাৎ মাদুরো সমর্থকরা নেমেছেন এবং নিরাপত্তা বাহিনী তার সাথে আছে। হ্যাঁ, পুরো রাষ্ট্র কাঠামোটাই মাদুরোর যে সেট করা রাষ্ট্র কাঠামো সেই অবস্থাতেই আছে। সেখানকার কোনো পুলিশ বলেন, মানে প্রশাসনিক বলেন কিংবা রাজনৈতিক বলেন, কারণ আমরা দেখিনি যে যেটা ধরেন লিবিয়ার ক্ষেত্রে গাদ্দাফির পতনের পরে কিছু উল্লাস মানুষকে দেখেছি, সেটা কিন্তু ভেনেজুয়েলায় হয় নাই, যে পুরো দেশ বিরোধীরা এসে দখল করে নিছে এবং মাদুরোর সমর্থক এবং সমর্থিত যে রাজনৈতিক দলের নেতাকর্মী তারা পুরো মানে হয়ে গেছে, মানে মাঠ থেকে সরে গেছে বা লুকিয়েছে। তো এমনটা হয় নাই। ফলে মানে এই যে যুক্তরাষ্ট্র চালাবে ভেনেজুয়েলা, এখানে বিস্তর চ্যালেঞ্জ রয়ে গেছে। একটা কথা আপনি দেখেন, আমরা কি বলে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হিসাবে আমরা যে শান্তিতে নোবেল জয়ী মারিয়া করিনা মাচাদোর কথা জানি, সে কিন্তু দেশে নাই। আর তার যে বিরোধী বাহিনী, হ্যাঁ, তার যে বিরোধী বাহিনী, সেটাও পুরো দেশে যে প্রমিনেন্টভাবে মানে ডমিনেন্টভাবে শক্তিশালী হয়ে উঠেছে, বা পাড়ায় মহল্লায় তার অনুগত রাজনৈতিক কর্মীরা মানে মহড়া দিচ্ছে বা শক্তিমত্তার জানান দিচ্ছে, এমনটা কিন্তু ঘটে নাই। ফলে মানে যুক্তরাষ্ট্র চালাবে, সেটা কিভাবে চালাবে, এইটা একটা বিশাল চ্যালেঞ্জ এবং বিশাল প্রশ্ন। এখন দেখেন, মার্কিন সেনাদের উপস্থিতি ইরাকে কিন্তু ছিল, দীর্ঘদিন ছিল সাদ্দাম হোসেনের পরে, কিন্তু ভেনেজুয়েলা মার্কিন সেনাদের উপস্থিতি নাই। না, মার্কিন সেনারা গেছে, তাকে তুলে নিয়ে আসতে যতটুকু শক্তি খরচ করা লাগছে সে ততটুকু করছে, এর বাইরে আর কিছু করে নাই। এখন এটা কেন করে? একটা কৌশল হতে পারে ট্রাম্পের, ভেনেজুয়েলার সাধারণ মানুষকে খেপাতে চান, এরকম কিছু না, এরকম কিছু না। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে ট্রাম্প হয়তো এই কৌশলটা নিয়েছে যে ঠিক আছে, তোমার রাষ্ট্রপ্রধানরা আমি তুলে নিলাম, সুতরাং এখন যে তুমি ডেপুটি, আমি যদি নাম নিয়ে বলি ডেলসি রদ্রিগেজ, তো সে একটু আগেও সে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলছে যে আমার রাষ্ট্রের অখণ্ডতার ও স্থিতিশীলতার জন্য আমি যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাই। ঠিক আছে, তো এর আগে কিন্তু সে যুক্তরাষ্ট্রের এই অন্যায় অন্যায্য কাজের প্রতিবাদও জানাইছে।
তো এই রদ্রিগেজ তার অধীনে রাষ্ট্র পরিচালিত হচ্ছে এটা কিন্তু বলছে, এবং তার কোনো কাউন্টার কেউ নাই যে কিনা বলছে যে না রদ্রিগেজের ইয়েতে মানে ডেপুটি প্রেসিডেন্টের কথায় দেশ চলছে না, এমনটি কেউ বলছে না। ফলে এখন দেখা যাচ্ছে যে মাদুরো উৎখাত হয়ে গেল, মাদুরোর অনুগতরাই এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। কিন্তু ট্রাম্পের একটা কৌশল, যেটা আমি বলি একটু এই লাইনটা শেষ করি, সেটা হলো যে ট্রাম্প যেটা বলছেন যে ট্রাম্প যুক্তরাষ্ট্র চালাবে, এইটা ট্রাম্প বলতে পারে বা আশা করতে পারে এরকম যে ঠিক আছে আমি কিন্তু তোমার বড় বলটাকে সিনায় নিয়েছি, আমরা যা কিছু ইচ্ছে করতে পারি, না আমরা যা কিছু করতে পারি, সুতরাং তুমি ভীত হও এবং আমার কথা অনুসারে চলো। কিন্তু এই তরিকা ছাড়া মানে এটাও কতটুকু সেই তরিকা অনুযায়ী চলবে, এবং তার যে অনুগত সেনাবাহিনী এবং দেশের মানুষ এবং যারা পাওয়ার হোল্ড করে, মানে ক্ষমতা তো শুধু একক ব্যক্তিকেন্দ্রিক না, ক্ষমতা মানে এককভাবে একজনের অধীনে থাকে, তার অধীনে আরও ছোট ছোট ক্ষমতাবান ব্যক্তি থাকে। তো এই পুরো পাওয়ার স্ট্রাকচারটা কিন্তু ভেঙে পড়ে নাই। ফলে তাকে মানে এই রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের কথা অনুসারে সব কিছু মেনে নিয়ে যুক্তরাষ্ট্র যেভাবে চালায় সেভাবে, ইতিমধ্যে ট্রাম্প বলছে যে তেলের খনি আমার, ঠিক আছে, এবং সেখানে মার্কিন কোম্পানিগুলো যাবে এবং তেল তুলবে। তো ঘটনা হলো যে সব শর্ত মেনেও যদি রদ্রিগেজ দেশ চালানোর চেষ্টা করে, তো সেটাও সফল হবে কিনা এটা নিয়েও যথেষ্ট সন্দেহ বা সংশয় রয়েছে। সুতরাং এই যে যুক্তরাষ্ট্র বলছে যে ভেনেজুয়েলাকে চালাবে যুক্তরাষ্ট্র, তো এটি আমার কাছে মনে হয় যে ওই যে দিল্লি বহুত দূর এই ব্যাপার। আমরা তো দেখেছি যে ট্রাম্প নিজেও বলেছেন যে তারা ভেনেজুয়েলার যে বিরোধী দল আছে বা বিরোধী নেতারা আছে তাদের উপর তিনি আস্থা রাখছেন না, অর্থাৎ বর্তমান যে শাসন কাঠামো যারা সরকারি দলে আছেন তাদেরকে নিয়েই তিনি ভেনেজুয়েলায় একটা প্রভাব বিস্তার করতে চান, পরিবর্তন করতে চান। তার মানে বোঝা যাচ্ছে সে খুব একটা চাপ দিতে চায় না আর কি। না, চাপ দিতে চাওয়া বলতে আপনি যদি দেখেন যে গাজা যুদ্ধ বলেন বা ইউক্রেন যুদ্ধ বলেন বা আরও ছোটোখাটো ভারত পাকিস্তান যুদ্ধ, তো এই যুদ্ধগুলোতে ট্রাম্প যেটা করেছেন, যে কৌশলটা নিয়েছেন, সেটি হলো যে একটা শক্তি প্রদর্শন বা একটা চাপ প্রয়োগে থামতে বাধ্য করা। তো এটাও আমার মনে হয় যে ভেনেজুয়েলাতেও ট্রাম্প এই চেষ্টাটাই করবেন যে আমি তোমাকে চাইলে যা খুশি করতে পারি, সুতরাং তুমি বলবো ভীত হও এবং আমি যা বলি তুমি আমার কথা মতো চলো। আচ্ছা, যুক্তরাষ্ট্র এইখানে আসলে ভেনেজুয়েলায় কোন কোন স্বার্থ রয়েছে? শুধু কি তেলের বিষয়টি রয়েছে, নাকি এর সাথে ভৌগোলিক বা অন্যান্য কিছু বিষয় রয়েছে? ভূ রাজনৈতিক ক্ষেত্রে একটা প্রভাব আছে এখানে মোটা দাগে, যেটা ট্রাম্প মানে কোনো রাগঢাক রাখেননি যেখানে তার স্বার্থটা কি, সে মোটা দাগে বলছে যে এখানকার তেল আমি নেব, এবং প্রথম দিনই এটা সে পরিষ্কার করে বলছে। মানে অন্য ক্ষেত্রে যেটা হয় অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলে, গণতন্ত্রের কথা বলে, মানুষের মানবাধিকারের কথা বলে, বাক স্বাধীনতা, রাজনীতির অধিকারের কথা বলে, বা জনমতের প্রতিফলিত, এই কথাগুলো বলেই মূলত স্বার্থসিদ্ধির কাজটা করে ব্যাকএন্ডে। তো এখানে ট্রাম্প কোনো ধরনের লুকোছাপা করেন নাই, উনি সরাসরি বলেছেন যে তেল আমরা নেব এবং এই তেল মার্কিন কোম্পানিগুলো যাবে এবং এই তেল তারা তুলবে, এবং সেই তেল তুলবে কি ভেনেজুয়েলার যে প্রধান এলাই চীন এবং রাশিয়া, তাদের সঙ্গে নিতে চেয়েছে। না, চিন্তা করো না, তেলের ভাগ তোমরাও তার মানে মিলেমিশে খাবো বা তোমার ভাগটা দিয়েই আমি খাবো, এই ধরনের কথা তারা বলেছে যে তাদের তেল লাগলে আমরা তাদেরকেও দেবো। হ্যাঁ, কিন্তু এখানে অন্য স্বার্থ আছে। সেই স্বার্থটা আসলে কি বলে মনে করেন? সেই অন্য স্বার্থটা হলো যে আমি একটু আগে নিউ ইয়র্ক টাইমস আর ভেনেজুয়েলার একটা প্রধান ইংরেজি দৈনিক, খুব সম্ভবত এল পাসিতো এরকম নাম হবে আর কি, আমার এক্সাক্ট মনে নাই, তো সেই দৈনিকের এডিটোরিয়াল এই দুইটা আমি লেখা একটু আগে পড়লাম মানবজমিনে। তো সেখানে যেটা বলা হচ্ছে সেটা হলো, নিউ ইয়র্ক টাইমসের লেখাটার কথা বলি, যে সেখানে বলা হচ্ছে যে বিশ্ব একটা নতুন পাওয়ার স্ট্রাকচারের মধ্যে ঢুকে গেল। সেই পাওয়ার স্ট্রাকচার কি? গত 70-80 বছরে আমেরিকা মানে এই যে অনেক কিছু করতো পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণে রাখতে, রাগঢাক করে, কিন্তু সরাসরি যে ঠিক আছে আমাকে তোমার পছন্দ না, তোমাকে আমি সরাই দিলাম, এবং সেখানে কোনো ধরনের লুকোছাপার কথা বলা নেই। আমরা যদি সাদ্দাম হোসেনের কথা বলি, তো সেখানে মানে ওসিলা হিসাবে আসলো যে তোমার কাছে মানে বিশ্বের জন্য হুমকি এরকম অস্ত্র আছে, রাসায়নিক অস্ত্র আছে। তো এটা পরে তো এটা মিথ্যা প্রমাণিত, অজুহাত দাঁড় করানো আর কি, কিন্তু একটা অজুহাত কিন্তু ছিল। কিন্তু এই ক্ষেত্রে কোনো অজুহাত রাখা হলো না, কোনো অজুহাত কিছু নাই।
অজুহাত প্রথমে এই যে মাদক। হ্যাঁ, প্রথমে তো কিছু এই যে ক্যারিবিয়ান সাগরে কিছু মাদক পরিবহন বলে কিছু নৌযান ধ্বংস করছে মার্কিন নৌবাহিনী। তো সেগুলো আসলে এগুলো কিন্তু মাদুরের উপর একটা চাপ প্রয়োগের চেষ্টা করা আমি যে আলোচনাটা এখানে করতে চাই সেটা হলো যে তেল, শুধু তেল না, একটু আগে আনাদুলও একটা গ্রাফিক্যাল ছবি উপস্থাপন করছে তাদের ফেসবুক পেজে। সেখানে বলা হচ্ছে যে ভেনেজুয়েলা তেলের ক্ষেত্রে শুধু নাম্বার 1 এটা না, অন্য অন্য খনিজ সম্পদেও ভরপুর। রেয়ার আর্থ আছে, কয়লা আছে, গোল্ড আছে, তারপরে টাইটানিয়াম আছে। তাহলে শুধু কি প্রাকৃতিক সম্পদের কারণেই ভেনেজুয়েলায় আক্রমণ? এক কথায় যে কোনো একক দেশে এত বৈচিত্র্যপূর্ণ মানে প্রাকৃতিক সম্পদ থাকতে পারে, তো এটা একটা বিরল। তো এইটা একটা স্বার্থ তো আছেই, কিন্তু মোটা দাগে যে স্বার্থটা এর পাশাপাশি আছে সেটি হলো যে মেক আমেরিকা গ্রেট এগেইন। তো মেক আমেরিকা গ্রেট এগেইন, আমি বিশ্বের বুকে নাম্বার 1 হব, সবার আগে আমি আমেরিকা মহাদেশে নাম্বার 1 হব, মানে আমি আমেরিকা মহাদেশের একটা আঞ্চলিক মোড়ল হব। আর এখন আমি যদি আমেরিকা মহাদেশের আঞ্চলিক মোড়ল হতে চাই, মানে এটা সব এই ধরেন যুক্তরাষ্ট্রের পাশে কানাডা, মেক্সিকো, পানামা, তারপরে ধরেন এদিকে লাতিন আমেরিকা যদি বলে ব্রাজিল, কলম্বিয়া, তারপরে এই যে ভেনেজুয়েলা, তো এই সমস্ত যে সমস্ত বড় বড় দেশ, এগুলো তো আমেরিকা মহাদেশ। আমি একটু কথা বলতে এখানে ভূরাজনৈতিকভাবে কলম্বিয়া কিন্তু আমেরিকার বিরুদ্ধে দারুণ সোচ্চার। প্রেসিডেন্ট পেট্রো কিন্তু মানে কথা বলছেন, পেট্রোকে সে হুমকিও দিয়েছে, তাকেও তো সরানোর হুমকি দিয়েছে। হুমকিও দিয়েছে। আমরা ব্রাজিলের কথা বলতে পারি, লুলা দা সিলভা। তো লুলা দা সিলভাকে কিন্তু বহুত হুমকি ট্রাম্প দিয়েছে। আবার এটা প্যালেস্টাইন ইস্যুতে যখন কথা বলছে তখন ইসরায়েল দিয়েছে। তো এখন দেখেন যে আমেরিকা মহাদেশেই আমেরিকার কর্তৃত্বটা ঠিক বড় ভাই সুলভ না, যে ঠিক আছে আমি যা বললাম সব আমেরিকার ডিস্টার্ব আছে। তো এইটা একটা ভূরাজনৈতিক ভাবে কলম্বিয়াকে বা ব্রাজিলকে আবার দেখেন, হ্যাঁ এগুলোই মানে যে সতর্ক করা। আরেকটা বিষয়, ঠিক আছে আমি এই এলাকার আমি মোড়ল, ঠিক আছে, তার আমি তো লড়বো অন্য এলাকার সাথে, কিন্তু আমার এলাকায় আমি কোনো ভেজাল রাখতে চাই না। তো এইটা একটা কারণ যে যে ভেনেজুয়েলার খনিজ সম্পদ তেল সহ এটার পাশাপাশি ভূরাজনৈতিকভাবে আমি কিছু ভাইরাস। আচ্ছা আরেকটা বিষয়, সেটা হলো যে যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়ার এক ধরনের একটা উত্তেজনা বিরাজ করছে। ইরানের সাথে একটা সবচেয়ে বেশি এখন সময়ে আমরা দেখছি কি গত বছর যুদ্ধ হলো ইরান ইসরায়েল, এবং যুক্তরাষ্ট্র সেই যুদ্ধে জড়িয়ে পড়ছিল। এক্ষেত্রে কি ইরানকেও একটা কঠোর বার্তা দেওয়া যে আমি যা ইচ্ছে তাই করতে পারি, তুমি আমার কথা শুনো, আমি যা বলবো তাই শুনতে হবে, ইরানকেও কি বার্তা দেওয়ার চেষ্টা করছে? নিঃসন্দেহে এটা শুধু ইরান না, পুরো বিশ্বকেই একটা বার্তা দেয়া যে যুক্তরাষ্ট্র যা ইচ্ছা করবে, যে তুমি আন্তর্জাতিক আইন, মানবাধিকার, জাতিসংঘ, অমুক সংস্থা তমুক সংস্থা, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, কিছু মানে আমার বিবেচ্য বিষয় না। খালি আমি যদি চাই যে আমি তোমাকে এনিহাও মানে ব্যবস্থা নেব তোমার এগেইনস্টে, সেটা যে করে হোক সেটা আমি পারি। আচ্ছা, যুক্তরাষ্ট্র এই বার্তাটা পুরো পৃথিবীকে দিয়েছে। এই কারণেই বলা হচ্ছে যে নতুন বিশ্ব ব্যবস্থার একটা সূচনা ট্রাম্পের এই কাজটা হলো। আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে চীন এখন চাইলেই তাইওয়ানে ঢুকে পড়তে পারে, বলতে পারে যে না আমেরিকা তুমি তো করছো এটা, তো আমার ক্ষমতা আছে, আমি সেটাই বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে কি তাহলে রাশিয়া যেমন ইউক্রেনে হামলা চালাচ্ছে তার নিজস্ব নিরাপত্তার খাতিরে, চীন তাইওয়ানকে তাক করে রেখেছে, এখন এরা কি এই সুযোগটা পাবে কিনা, তারা বৈধতা পাবে কিনা? তোমরা হামলার প্রথম দিনে আমি একটা লেখা পড়েছিলাম, এটা কোন গণমাধ্যম আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, তো সেখানে বলা হচ্ছে যে চীনের সাথে মানে যেহেতু ভেনেজুয়েলার মানে প্রধান এলাই হচ্ছে চীন, এবং মাদুরোকে রক্ষায় মানে চীন সরাসরি কোনো মানে অ্যাকশনে যায় কিনা, তো এইটার ক্ষেত্রে বলা হচ্ছিল যে ট্রাম্প শি জিনপিং রে এরকম বার্তা হয়তো দিয়ে রেখেছে যে ঠিক আছে তাইওয়ানটা তুমি দেখো তোমার মতো করে, আমি কোনো মানে উচ্চবাচ্য করবো না, কোনো হস্তক্ষেপ করবো না, এমনি দু একটা মুখের কথা বা একটু করি, উপরে যা করি তুমি ওটা দেখতে পারো, আমি আমার কাছের ইয়েটাকে কবজা করি। তো এই ধরনের সেই ঝুঁকির মৌন সম্মতি
এই চীন এবং তার প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের মধ্যে থাকতে পারে, এ ধরনের একটা আলোচনা মানে মৌন সম্মতি বা চীন হয়তো যখন তাইওয়ানে যদি সামরিক অভিযান চালিয়ে বসে তখন হয়তো যুক্তরাষ্ট্রকে বলবে যে তুমি যখন ভেনেজুয়েলায় আক্রমণ চালিয়েছো তখন তো আমি কিছু করিনি, হয়তো তখন সেই কথাটা বলতে পারবে না। আমরা দেখেন প্রেক্ষাপট কিন্তু মিলবে। দেখেন ইয়াতে ভেনেজুয়েলার চারপাশ ঘিরে মানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কিন্তু মহড়া গত 1 মাসেরও বেশি সময় ধরে চালিয়েছে এবং তাদের উপস্থিতি সক্ষমতা বাড়িয়েছে। তো একই রকম তাইওয়ানের চারপাশ ঘিরে কিন্তু চীন মহড়া এই মাঝে মধ্যেই দেয়, শুধু হস্তক্ষেপটা করে না বা অ্যাকশনটা নেয় না। তো এই ঘটনা চীনের এই হস্তক্ষেপ নেয়াকে ত্বরান্বিত করতে পারে এমন আশঙ্কা মানে পুরো পৃথিবী জুড়েই তৈরি হয়েছে। ধন্যবাদ নাজমুল সাকিব। দর্শক, আমরা আলোচনা করেছিলাম সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে। আজ আমাদের আজকের বিষয় ছিল ভেনেজুয়েলায় মার্কিন অভিযান। আমাদের চায়ের আড্ডার আজকে এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।